তোমার গর্বে কোনো ছেলে এসছে? নোংরা আচরণের জন্য আমার ঘৃণা হচ্ছে। তোমার মুখে মনে হয় একটু এই সময় থুতু ফেলি। এই ভিডিওটার ভয়েস ওভার যে আমাকে এভাবে করতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। সকাল থেকে কিন্তু একটা নর্মাল যেভাবে ব্লগ শ্যুট করে সেইভাবেই শুরু করেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও দিইনি, প্রায় 10 দিনের মতো। সবাই কমেন্ট করছিল দিদিভাই প্লিজ ব্লগ দাও, দেখতে চাই তোমার ব্লগ, অনেক দিন দেখা হয়নি, খুব মিস করি। তাই কিন্তু আজকের ব্লগটা যেমন আমার অন্যান্য দিনের মতো ডেলি রুটিন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু তোমরা প্রথমের ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো তারপরে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য কিন্তু আমরা সবাই ভীষণভাবে রেগে গেছি। বলতে পারো আমাদের পুরো পরিবার, তোমাদের দাদা ভাই, আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, সবাই। আর এমন একটা বিষয় নিয়ে সবার মাথা গরম হয়েছে যেটা নিয়ে মাথা গরম হওয়াটা সবার স্বাভাবিক। যাই হোক, দেখো চারিদিকে মেঘের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, মানে কয়েকদিন একটানা বৃষ্টি হচ্ছে, এক গাদা জামা কাপড় জমা হয়ে গেছে, কিন্তু কিছুতেই সেগুলো যে ধোবো সেই সাহস পাচ্ছি না। বাট আজকে কিছু করার নেই, অনেক কাচাকুচি কাজ বাজ রয়েছে, সবটাই শেয়ার করব, দেখতে থাকো। সকালবেলা আমি একটা শরবত টাইপের খেয়ে তারপরে দেখো এইদিকে বাইরেটাতে বসেছিলাম। আর বর্ষাকাল মানেই চারিদিকে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে, মানে এত পিঁপড়ে হয়ে যায় যে কি বলবো। তো তার জন্য বারবার করে যে ঝাড়ু দিতে হয়। সকালবেলা অলরেডি একবার হালকা করে ঝাড়ু দিয়েই তারপর আমি শরবতটা খেতে বসেছিলাম, আবার পিঁপড়ে হচ্ছে দেখে আবার এই যে ঝাড়ু দিতে লেগেছে। তো এখন এই জায়গাটা ভালো করে ঝাড়ু দেবো, তারপরে ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে আজকে রান্নাবান্না, সমস্ত কিছুটাই আজকে কিন্তু শেয়ার করব। কি বলো তো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই দাদাভাই কি চলে গেছে, আর কেন দেখতে পাচ্ছি না, বা তোমরা ব্লগ কেন দিচ্ছ না। হ্যাঁ, তোমাদের দাদাভাই অনেক দিন হয়ে গেল, মানে পুরো এক সপ্তাহ হয়ে গেছে চলে গেছে। আর ও বাড়ি এসেছিল খুব মাত্র কয়েকটা দিনের জন্য, কয়েকটা দিন মানে 3-4 দিনই ছিল, তারপরে কিন্তু ও চলে গেছে। এই নিয়েও অনেকের অনেক সমস্যা, কেন তোমার বর এত তাড়াতাড়ি বাড়ি আসে, আদৌ ফৌজি তো ফৌজি কিনা তার সন্দেহ আছে, চাকরি বাকরি করে কি করে না, এই সেই হ্যান ত্যান কত রকম কমেন্ট। বলে রাখি দেখো, আমি কখনো এরকম টাইপের মানুষ না যে মিথ্যে কথা বলে ভিউসের জন্য মিথ্যে কথা বলবো। অবশ্যই আমার বর একজন ফৌজি, আর হচ্ছে কি কারণে বাড়ি এসছে সব কারণ বা সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না, কিছু জিনিস পার্সোনাল রাখা উচিত, তাই কিন্তু আমি পার্সোনাল রেখেছি। এমনকি আমার হাজব্যান্ড যে এবারে বাড়ি মানে আবার ওর ডিউটিতে চলে গেছে বাড়ি থেকে, সেই ভিডিওটাও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার মনে হলো যে থাক, দরকার নেই, সবসময় সবটা শেয়ার করা উচিত নয়, তাই কিন্তু আমি শেয়ার করিনি। বৃষ্টির জন্য দেখো আমাদের বাইরের যে পাথরটা পুরো লাল হয়ে গেছে, কারণ আমাদের এই যে সাইডেই হচ্ছে মরাম রাস্তা, তো লাল রাস্তা, যার কারণে কিন্তু সমস্ত গাড়ি টাড়ি সব কিছুই যখন আসে ওই মানে পাথরের ওপরে ওঠানো হয় তখন কিন্তু পুরো লাল হয়ে যায়, এই যে দেখতেই পাচ্ছ। তার জন্য সকাল সকাল আমি পরিষ্কার করতে শুরু করেছিলাম, তারপরে মাও এলো, মা এসে একসাথে দুইজন মিলে পরিষ্কার করতে শুরু করেছি। সকাল থেকে নর্মাল যেমন ডেলি ব্লগ করে সেইভাবেই করছিলাম। এরই মাঝখানে আমি যখন রান্না বান্না করি ঠিক দুপুরবেলা, সেই সময় দেখে একটা কমেন্ট আসে, কারণ আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমাকে মানে একজন কিছুদিন আগে বলেছিল দেখতে খুবই বাজে, বরের সাথে মানায় না। তো সেখানে আমি বলেছিলাম ভগবান আমাকে যতটুকু দিয়েছে আমি ততটাতেই খুশি, আর সবার কাছে আমি ভালো নাও লাগতে পারি, ব্যাস এতটুকু নিয়েই বলেছিলাম। সেখানে একজন আবার কমেন্ট করেছে যে তোমাকে আর তোমার বরকে কোনোটাকেই তো চলবে না, মানে একদম বাজে দেখতে বা কিছু পাগলের মতো এরকম টাইপের বলেছে। আর তারপরে বলেছে যে কুত্তাও তোমাদের দিকে ফিরে তাকাতো না যদি না তোমার বর ফৌজি হতো, এরকমভাবে ও বলেছে। তাতে আমার কোনো মানে যায় আসেনি, কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে। তারপরেও বলেছে যে তোমাকে আর তোমার বরকে তো দেখতে পুরো আদিবাসীর মতোই, আর বাচ্চাটাও হয়েছে সেই রকমই, মানে ও আমার বাচ্চাকে আদিবাসীর মতো বলেছে। আমার এতটা লিটারালি মাথাটা খারাপ হয়েছে কমেন্টটা দেখে। আমি প্রথমে যদিও কমেন্টটা দেখিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম, তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে ফোন করে বলল যে দেখো রিমি একটা এইভাবে কমেন্ট এসছে, তাও আবার আমাদের বাচ্চাকে নিয়ে কমেন্ট করেছে। কমেন্টের সাথে সাথে বাবাকে বললাম যে বাবা জানেন এরকম টাইপের একটা কমেন্ট এসছে, সঙ্গে সঙ্গে বাবা মা সবাই রীতিমতো কিন্তু রেগে গেছে। আর এর জন্য কিন্তু শ্বশুর মশাই অনেক কথা বলেছে ওই মহিলাটার উদ্দেশ্যে। অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু শুনতে পারবে, সবটা দেখতে পাবে। কি বলো তো, আমারও কথা হচ্ছে যে আমরা আদিবাসীর মতো বলেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার সাহস হয় কি করে যে তুমি আমার মেয়েকে আদিবাসীর মতো দেখতে বলেছো বা বলবে? তোমাকে আমরা সেই অধিকার দিইনি, আমার বাচ্চা কেমন সেটা আমি একবারও বলিনি বা কারোর সামনে জিজ্ঞাসাও করিনি, তো তুমি বলবে কেন? আর তার থেকেও একটা বড় কথা, আমার বাচ্চা যেমনই হোক সেটা আমি তোমাকে শুনবো না, আমি তোমার কাছ থেকে কোনো রকম কোনো কথা শুনবো না। আরেকটা কথা, আদিবাসীরা কি মানুষ নয় নাকি? তুমি কি বলতে চাও? তোমার কথা মতো আদিবাসীরা বোধহয় হচ্ছে মানুষ হয় না, আদিবাসীরা বোধহয় মানে জাত
কথা আর কি। আমি তোমাদের বলে রাখি, আমি যতটা জানি আদিবাসীদেরকে, কারণ আমার বাড়ির সামনেই অনেক পরিবার রয়েছে, তারা যথেষ্ট ভদ্র এবং ভালো পরিবার, ঠিক আছে। আদিবাসীরা যথেষ্ট ভালো মনের মানুষ হয়, আর যাদের মন ভালো হয় তারা অবশ্যই দেখতে সুন্দর হয় আর তারা অনেক ভালো হয়, ঠিক আছে। বাহ্যিক রূপটা বড় নয়। আর তার থেকেও বড় কথা, তুমি বলো কি করে যে আদিবাসীর মতো দেখতে? আদিবাসীরাও মানুষ, এটা তুমি জেনে রাখো, ঠিক আছে। তোমার শিক্ষা কেমন, তোমার পারিবারিক শিক্ষা, আজকে তোমার পরিবার টানতে আমি বাধ্য হচ্ছি, তোমার পারিবারিক শিক্ষা কেমন সেটা আমি ভেবেই অবাক হচ্ছি। ছোটবেলা থেকে কি তুমি এইভাবেই বড় হয়েছো? এইভাবেই অন্যদেরকে অপমান করে ছোট করেই কি বড় হয়েছো তুমি? আমি শুধু সেইটুকুনি প্রশ্ন তোমার কাছে রাখছি, মানে তোমার বাড়ি থেকে কি ছোটবেলা থেকে এইসবই শিখিয়ে এসছে তোমাকে, নাকি তুমি বড় হয়ে নিজে এরকম তৈরি হয়েছো যে কিভাবে ছোট করতে হয়? আর একটা কথা, তোমার নাম যতটা দেখলাম কবিতা মণ্ডল, আচ্ছা তুমিও তো একটা মেয়ে, মেয়ে না মহিলা সেটাও আমি জানি না, হয়তো মহিলাই হবে, কারণ মেয়েরা এত বেশি পরচর্চা বা পরনিন্দাতে মানে থাকে না আর কি, যতটা মহিলারা থাকে। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। তো আমার মনে হয় তুমি একজন মহিলা, জানি না তোমার বাচ্চা টাচ্চা আছে কি না, বাচ্চা টাচ্চা হয়েছে কি না। তো তোমাকে একটা কথা বলতে চাই, যদি তোমার বাচ্চা হয়ে থাকে, তোমার সামনে যদি তোমার বাচ্চাকে কেউ কিছু বলে উল্টোপাল্টা কথা, তো মানে সেটা তোমার সহ্য হবে তো? নাকি তুমি আরামসে, মানে তুমি ওই টাইপের মহিলাদের মধ্যে পড়ো যারা বাচ্চার পরোয়া না করেই পরপুরুষের হাত ধরে চলে যায়? কোনটা? আমার তো মনে হয় তুমি ওই টাইপের মহিলার মধ্যেই পড়ো, তার জন্যই এই ধরনের একটা কমেন্ট করতে পেরেছো একটা ছোট্ট দুধের শিশুকে নিয়ে। দুধের শিশু বলবো না আর কি, আমার মেয়ের বয়স সবে মাত্র 3 বছর, তো তারই মধ্যে এরকম কথা। বাচ্চারা ভগবানের সমান হয়, আর সেখানে তুমি তাদের রূপ বিচার করছো। তোমার মতো কিছু বাজে প্রকৃতির মহিলা আর বাজে প্রকৃতির মানে মেন্টালিটির মানুষদের জন্যই না আজকে আমাদের সমাজে মানে মেয়েদের ওপর অত্যাচারটা বেড়ে গেছে। আমি কোন অত্যাচারের কথা বলছি সেটা আশা করি বুঝতেই পারছো, ঠিক আছে। ওই জন্য না মেয়েরা রাস্তাঘাটে মানে এখন থেকেই তাদের রূপ বিচার করছো, তাদের বডি মানে সেফ বিচার করছো এখন থেকে। তাহলে ভাবো, তাহলে তারা আজকে রাস্তায় বেরোতে কেন ভয় পাবে না? আশ্চর্য। বিশ্বাস করো, তোমার যদি ওই ডিপির মধ্যে কোনো ফটো থাকতো না, তাহলে তোমার ফটো নিয়ে আমরা থানায় গিয়ে তোমার নামে কিন্তু একটা লিগেল স্টেপ নিতাম, বুঝলে? কারণ তুমি আমাদের বাচ্চাকে নিয়ে কোনো কথা বলতে পারো না। আরও একটা কথা আমি বারবার বলছি, আদিবাসীরাও মানুষ, সুতরাং যে যেমনই দেখতে হোক তাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করো, সেইভাবেই সম্মান করতে শেখো। জানি এই মহিলার নাক কান সব কিছুই কাটা রয়েছে, না হলে কেউ বাচ্চাকে নিয়ে নোংরা মন্তব্য করার মানসিকতা রাখবে না। সুতরাং একে আমি যে এতগুলো কথা বললাম, আমি জানি এর পরেও ঘেউ ঘেউ করতে চলে আসবে, কারণ স্বভাবটাই ওটা। যাই হোক, চলো এইবারে আমার শ্বশুরমশাই কি বলছে সেটা তো তোমাদের অবশ্যই শোনাবো ভিডিওতে। তার আগে চলো আবার নর্মাল কিছু কথা বলি তোমাদের। যেমন ধরো, এই এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সকাল থেকেই কন্টিনিউ বৃষ্টি চলছে, একটুখানি মাঝখানে বন্ধ হয়েছিল, তারপরে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়ে কিন্তু এদিকে বৃষ্টিতে ভিজবে বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, আমি ওকে বলছি না মাম্মাম বৃষ্টিতে কিন্তু একদম যাবে না, ঠান্ডা লেগে যাবে। আর জামা কাপড় সব ধুতে দিয়েছি, মেলবো বলে ছাদে মানে আসবো আর কি, তখন এসে দেখছি কি তখনও বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে থামছে, মানে কি যে বাজে অবস্থা কি বলবো। এইদিকে এই যে দেখো রান্নাটা করছিলাম, ভিডিও শ্যুট করতে করতে রান্না করছিলাম, এমনিতেই তো ভিডিও করা হয় না, অনেকদিন পরে একটা করলাম। বিশ্বাস করে ভেবেছিলাম একটা ভালো একটা মিষ্টি ব্লগ দেব, সেই ব্লগে যে আমাকে এত উত্তেজিত হয়ে কথা বলতে হবে সেটা আমি ভাবতে পারিনি। আসলে যতই হোক আমরা মায়েরা সবটা মেনে নিলেও কিন্তু বাচ্চাদের সম্পর্কে কোনো কথা আমরা মেনে নিতে পারি না সহজে, বিশেষ করে বাজে কথা। এই মন্তব্যটা করেছো, তবে আমি আমার তরফ থেকে বলছি, আমার ছেলে মেয়ে আদিবাসী হোক, বৌমা আদিবাসী হোক বা নাতনি আদিবাসী হোক, আদিবাসীও কিন্তু মানুষ, তারাও আমার হিন্দু পরিবারের লোক। তোমার মনে হয় জানা নেই তুমি কোন জাতির, আমি তা জানি না। কবিতা মণ্ডল মানে হিন্দুই তো নিশ্চয়ই, আর মেয়ে কিন্তু অথচ তুমি একজন মেয়ে হয়ে অন্যান্যদের ছেলে পুলেকে অপমান করো কি করে? তোমার গর্বে কোনো ছেলে এসছে না, কেউ এলে তাকেও এরকম আদিবাসী বলে অপমান করবে? ঠিক তোমার এই নোংরা আচরণের জন্য আমার ঘৃণা হচ্ছে। তোমার মুখে মনে হয় একটু এই সময় থুতু ফেলি হলে আমার মনে শান্তি হবে। তুমি আমার ছেলে মেয়ে নাতিকে নিয়ে এরকম বাজে কথা বলো কি করে? তুমি কি নোংরা পরিবারের ছেলে মানুষ? তুমি একটা মেয়ে, যে তুমি নারী জাতির কলঙ্ক, তুমি একজন একবারে। তোমাকে নারী বলতেও ঘৃণা করে আমার। আর তুমি মানে ও মেয়ে না অন্য কিছু, ও জঘন্য মেয়ে। তাহলে মেয়ে হলে নিশ্চয়ই সে একটা বাচ্চার মর্ম অ্যাটলিস্ট বুঝবে। সেটাই কথা, সে বাচ্চা বড় আদিবাসী বলে তারা কি মানুষ নাকি? তোমার মত তুমি কি কি ব্রাহ্মণ পরিবারের মেয়ে নাকি? না নিজেকে কি একবার সর্বোত্তম ভাবো?
জঘন্য মেয়ে একজন। আশা করি শ্বশুরমশাইয়ের মুখের কথাগুলো শুনে বুঝতেই পেরেছো যে আমার পরিবারের লোক ঠিক কতটা রেগে গেছে। দেখো, আমার কাছে যেমনি আমার বাচ্চা প্রিয়, তেমনি তুমি যে আমার হাজব্যান্ডকেও বলেছো আদিবাসীর মতো দেখতে। অবশ্যই আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই আমাকে মেয়ে হিসেবেই দেখে, আমি আমার কথাটা বাদই দিলাম। তারও ছেলেকেও তুমি আদিবাসী বলেছো, সুতরাং আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মায়েরও কিন্তু ভীষণভাবে রাগ হয়েছে যে তোমার এরকম একটা বাজে নোংরা মন্তব্যের জন্য। কারণ তুমিও তাদের বাচ্চাকে টেনে এইভাবে আদিবাসীর মতো দেখতে বলে অপমান করেছো। আমি তোমাকে আগেও বলেছি বা আমরা বলছি, আমরা কিন্তু আদিবাসীদেরকেও মানুষ হিসাবে দেখি, আর মানুষ মানেই আমাদের কাছে সুন্দর যদি তাদের মনটা সুন্দর হয়, ঠিক আছে? কিন্তু তোমার যে কথার ধরন, যেভাবে তুমি তাদেরকে বর্ণনা করছো, যেভাবে তুমি বলতে চাচ্ছ, বোঝাতে চাচ্ছ, খুবই বাজে একটা ব্যাপার। বুঝতে পারছি না তোমার শিক্ষা দীক্ষা আছে কি নেই, মানে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, কিছু কিছু মানুষ থাকে জানি এরকম নোংরা, কিন্তু সব কিছুটা সহ্য করা যায় না, জানো তো। এতদিন মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, বিশ্বাস করো ফেসবুকেও আমার একটা পেজ রয়েছে, সেখানে এত এত ভালোবাসা মানুষের বলে বোঝাতে পারবো না। মানে কখনো কেউ সেরকম কাউকে দেখিনি খারাপ কিছু কমেন্ট করতে। ইউটিউবে মাঝে মধ্যে আসে দেখি দুই একজনের, না হলেও কিন্তু বেশিরভাগই আমাকে হচ্ছে ভালোবাসে, ভালো ভালো কমেন্ট করে। কিন্তু জানি না কোথা থেকে এই টাইপের মানুষ আসে যারা বাচ্চাকে টেনে কথা বলে রীতিমতো, মানে যাতা। যাই হোক, দেখো এদিকে আমি জামাগুলো মিলতে আসছিলাম, দেখি মানে মিলে দিয়েছি বাইরে, তারপর আবার দেখছি তারই মধ্যে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তাই আবার জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে এনে ভাবছি ভেতরেই কোনো রকমে দিয়ে দেবো। এমনিতেও সেরকম একটা প্রবলেম নেই, কেন ওয়াশিং মেশিনে দিয়ে যে হালকা করে শুকনো হয়েই গেছে, জাস্ট মানে একটু হাওয়া লাগলে পরেই শুকিয়ে যাবে। তো তার জন্য ভাবলাম এই দিকেই তাহলে দিয়ে দিই ঘরের ভেতরে, আর হচ্ছে বাইরে দিচ্ছি না, কারণ বৃষ্টি আসবে, কখন হয়তো ঘুমিয়ে যাব, তখন ঘুম থেকে উঠে এসে কিন্তু জামা তুলতে বড্ড অসুবিধা হয়ে যাবে, মানে কষ্টই লাগবে একরকম বলতে পারো। তো তার জন্য আর বাইরে দিলাম না, একেবারে ঘরের মধ্যেই দিয়ে দিলাম। তো যাই হোক, জানি না আমি মানে আজকে এতটাই উত্তেজিত হয়েছে, কতটা ঠিক বলেছি কতটা ভুল বলেছি, বাট বিশ্বাস করো আমার মাথায় যতটুকুনি এসছে, আমার যতটুকুনি রাগ হয়েছে ততটাই বলেছি আমি। আমাদের কথায় যদি অন্য কারো খারাপ লেগে থাকে তাহলে আমরা মন থেকে দুঃখিত, কিন্তু বিশ্বাস করো আমাদের পার্সোনালি কাউকে কিছু বলার মানসিকতা ছিল না। কিন্তু ওই মহিলা, ওই যে কবিতা মণ্ডল, উনি এত বাজে কমেন্ট করেছে যে সহ্যর সীমা পেরিয়ে গেছে, তাই এমন বলতে বাধ্য হয়েছি। চলো সবাই সাথে থেকো, ভিডিওটা এখানেই শেষ।